সিমলা মানালি ঘোরার পর হিমাচলের স্পিতি ভ্যালি ভ্রমণপ্রেমী মানুষের কাছে একটি স্বপ্নের জায়গা। এটি লাদাখের থেকে কোনো অংশে কম না। এটি তিব্বত এবং ভারতের মাঝে অবস্থিত বলে এর নাম হয়েছে স্পিতি। স্পিতি কথার অর্থ হলো মধ্যভূমি। সেই জন্য এখানে আপনি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সম্মিশ্রণ দেখতে পাবেন। এখানে যেমন হিন্দু মন্দিরও আছে, সেইরকম অনেক বড় বড় বৌদ্ধ মনেস্ট্রিও আপনি দেখতে পাবেন। তাছাড়া পাহাড়ি আঁকাবাঁকা নদী, অসংখ্য সুন্দর সুন্দর ওয়াটারফলস, পাহাড়ের খাঁজে অবস্থিত ভয়ঙ্কর সুন্দর রাস্তা, নদীর ধারে অবস্থিত ভারতের শেষ গ্রাম চিটকুল, সবুজে মোড়া নাকো লেক, 500 বছরের পুরনো মমি, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, তাছাড়া এশিয়ার সর্বোচ্চ ব্রিজ আপনি এই স্পিতি ভ্যালি এলেই দেখতে পাবেন। এছাড়াও স্পিতি ভ্যালির লাদাখের মতো ল্যান্ডস্কেপ ভিউ দেখার পর আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। আর স্পিতি ভ্যালির বিখ্যাত নীল জলের চন্দ্রতাল লেক, তার কথা কি আর ভোলা যায়? এই ভিডিওতে আজ আমরা জেনে নেব আপনার ট্যুর প্ল্যান কি হবে, মোট কত দিন সময় লাগবে, স্পিতি ভ্যালি ঘোরার আদর্শ সময় কোনটি, হোটেল গাড়ি কিভাবে বুকিং করবেন, আপনার মোট কত খরচ হতে পারে, যেহেতু আপনি 10,000 ফিট উচ্চতায় ট্রাভেল করবেন তার জন্য কি কি সাবধানতা অবলম্বন করবেন। প্রথমেই আসি আপনার ট্যুর প্ল্যান কি হবে। আপনি যদি কল্পা কিন্নরের সাথে লাওল ও স্পিতি সম্পূর্ণ স্পিতি ভ্যালি ঘুরতে চান, সেক্ষেত্রে আপনাকে 7 রাত্রি 8 দিন সময় দিতেই হবে। আমরা ট্যুর শুরু করব সিমলা দিয়ে এবং শেষ করব মানালি দিয়ে। এই রাস্তায় ধীরে ধীরে উচ্চতা বাড়ে, সেই জন্য আপনার বডি অ্যাক্লামাটাইজ হয়ে যায়। শ্বাসকষ্ট জাতীয় উচ্চতাজনিত সমস্যা সিমলার রাস্তা দিয়ে ট্যুর শুরু করলে হয় না বললেই চলে। আর আপনার হাতে যদি এতদিন সময় না থাকে, ভিডিও শেষে আমি 5 রাত্রি 6 দিনেরও ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। স্পিতি ভ্যালি ঘোরার জন্য আপনি অনেক রকম ভাবে কলকাতা থেকে আসতে পারেন। তার মধ্যে সব থেকে জনপ্রিয় রুট হলো হাওড়া স্টেশন থেকে 12311 নেতাজি এক্সপ্রেস ধরে আপনি চলে আসতে পারেন চণ্ডীগড় বা কালকা স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ছাড়া 3 নম্বর দিনে রাত্রি 1:35 চণ্ডীগড়ে এসে দাঁড়ায় ট্রেনটি এবং ভোর 3টের সময় কালকাতে গিয়ে পৌঁছায়। চিন্তা করার কিছু নেই, ম্যাক্সিমাম দিনই এই ট্রেনটি কিন্তু লেট থাকে। চণ্ডীগড় পৌঁছাতে পৌঁছাতে ভোরই হয়ে যায়। চণ্ডীগড় অব্দি ট্রেনের টিকিট না পেলে আপনি হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে আম্বালা ক্যান্টনমেন্ট জংশনের টিকিট কাটতে পারেন। এই রুটে অনেকগুলি ট্রেন চলে, এইখান থেকে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। তবে চণ্ডীগড় থেকে একটু ডিস্টেন্স হওয়ার জন্য এখান থেকে পিকআপের গাড়ি ভাড়া অনেকটাই বেশি লাগে। তাছাড়া আপনি দিল্লি পর্যন্ত ট্রেনে করে এসে দিল্লি থেকে রাতের বাস ধরে সিমলা পৌঁছে যেতে পারেন। সিমলা থেকে ভোর ভোর স্পিতি ভ্যালির জন্য আপনার ট্যুর শুরু করতে পারেন। তাছাড়া আপনি কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট ধরে চণ্ডীগড় আসতে পারেন এবং চণ্ডীগড় থেকে আপনার যাত্রা স্টার্ট করতে পারেন। যেইভাবেই আসুন না কেন চেষ্টা করবেন সকাল সকাল আপনি যেন আপনার যাত্রা শুরু করতে পারেন। একটু দেরি হলে গন্তব্যস্থলে পৌঁছাতে সন্ধ্যা বা রাত্রি হয়ে যেতে পারে এবং রাস্তায় অনেক কিছু দেখতেও মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজ আপনার ট্যুরের প্রথম দিন। আজ আমরা যাব চণ্ডীগড় কালকা বা আম্বালা স্টেশন থেকে নারকোন্ডার উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে নারকোন্ডার দূরত্ব মোটামুটি 168 কিলোমিটার। সবকিছু ঘুরে যেতে যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। আপনি যদি আম্বালা জংশন থেকে যাত্রা শুরু করেন, সেই ক্ষেত্রে নারকোন্ডার দূরত্ব হবে 210 কিলোমিটারের মতো। নারকোন্ডা পৌঁছাতে সময় লাগতে পারে 9 থেকে 10 ঘন্টার মতো। রাস্তায় কোনো একটি ধাবা বা রেস্টুরেন্ট দেখে আপনার ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আলুর পরোটা, রুটি সবজি বা পুরি সবজি দিয়ে মোটামুটি প্রতিজনের 50 থেকে 70 টাকার মতো খরচ পড়বে ব্রেকফাস্ট সারতে। তারপর সিমলার ওপর দিয়ে প্রথমেই চলে আসুন গ্রিন ভ্যালিতে। এটি আপনার ট্যুরের প্রথম ভিউ পয়েন্ট হবে। একেবারে রাস্তার ধারে অবস্থিত সবুজ পাহাড়ের পর পাহাড় ধাপে ধাপে সাজানো বেশ সুন্দর একটি ভিউ পয়েন্ট এই গ্রিন ভ্যালি। তারপরে পৌঁছে যান প্রায় 9000 ফিট উচ্চতায় অবস্থিত কুফরিতে। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি ঘোড়াতে করে কুফরির ওপরের ভিউ পয়েন্ট অব্দি ঘুরে আসতে পারেন। আপ ও ডাউনের ঘোড়া ভাড়া নেয় প্রতিজনের 500 টাকা করে। এখানে অনেক অ্যাক্টিভিটিস পয়েন্ট
পয়েন্ট আছে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে নিতে পারেন এবং এখান থেকে চারিদিকের ভিউটা দারুণ সুন্দর লাগে। তাছাড়া এখানে খাওয়ার বা কেনাকাটা সারার অনেক দোকানপত্র আপনি পেয়ে যাবেন। অনেক আপেল বাগানও আপনি এখানে দেখতে পাবেন। ঘোড়াতে করে নেমে এসে আবার রওনা দিন নারকন্ডার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর পড়বে ফাগু ভিলেজ, যেখান থেকে দারুণ সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায় এবং ভাগ্য ভালো থাকলে আপনি এখান থেকেই কিন্নর কৈলাসের সাদা বরফে মোড়া তুষারাবৃত পাহাড়গুলো দেখতে পাবেন। তারপর বিকেল বিকেল পৌঁছে যান নারকান্ডার আজকের আপনার হোটেলে। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন নারকান্ডার হাতু পিক বা হাতু মাতা মন্দির ঘুরে দেখার জন্য। প্রায় 11,200 ফিট উচ্চতায় অবস্থিত বহু প্রাচীন এই মন্দির। কথিত আছে পাণ্ডবেরা অজ্ঞাতবাসে যাওয়ার সময় কিছুদিন এখানে কাটিয়েছিলেন। মন্দির থেকে আরেকটু হেঁটে এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন হাঁটু পিকে, যেখান থেকে দারুণ সুন্দর একটা 360 ভিউ দেখতে পাওয়া যায়। তারপর ওই দিন ওখান থেকে ফিরে এসে নারকান্দার আপনার হোটেলে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন। আজ আমরা নারকান্ডা থেকে সারাহান ঘুরে চলে যাব চিতকুল এবং রাত্রিবাস করব সাংলা বা চিতকুলে। সকাল সকাল ব্রেকফাস্ট এবং স্নান সেরে রওনা দিয়ে দিন সারাহানের উদ্দেশ্যে। দূরত্ব পড়বে প্রায় 100 কিলোমিটার। এই স্পিতি ভ্যালি ট্যুরে আপনাকে প্রতিদিনই প্রায় 8টা-9টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে এবং আপনার ট্যুর শেষ হবে বিকেল বা সন্ধেবেলা। দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে 3 ঘন্টার ব্যবধানে পৌঁছে যান সারাহানে। এখানে রয়েছে 51 সতীপীঠের এক পীঠ ভীমা কালী মন্দির। মনে করা হয় এখানে সতীর গান পতিত হয়েছিল। বেল্ট, মানি ব্যাগ, মোবাইল সব মন্দিরের লকারে রেখে আপনাকে হিমাচলের ট্র্যাডিশনাল টুপি পরে ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরের ভেতরটা অনেক বড় এবং কারুকার্য অসাধারণ। তারপর রওনা দিলাম সাংলার উপর দিয়ে চিতকুলের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 106 কিলোমিটার। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। রাস্তায় কোনো ধাবা বা রেস্টুরেন্ট দেখে আপনার লাঞ্চটি সেরে নিতে পারেন। স্পিতি ভ্যালির এই সম্পূর্ণ ট্যুরটা আমরা বুক করেছিলাম হিমাচলের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ট্যুর পিকার্সের মাধ্যমে। ডিনার এবং ব্রেকফাস্ট দিয়ে সম্পূর্ণ প্যাকেজটি ওনারা প্রোভাইড করেছিলেন। হোটেলের লোকেশনগুলো দারুণ সুন্দর ছিল এবং সব থেকে বড় কথা ড্রাইভার, যাকে ছাড়া ট্যুর করাই সম্ভব না, ওনার ব্যবহার ছিল খুবই ভালো। কিছুটা রাস্তা যাওয়ার পর সতলুজ রিভারকে বাম দিকে রেখে আপনারা প্রবেশ করবেন কিন্নর ডিস্ট্রিক্টে। তারপর একের পর এক কত ভিডিওতে দেখা সেই ভয়ঙ্কর সুন্দর রাস্তাগুলোর ওপর দিয়ে আপনার পথ চলা শুরু হবে। যাওয়ার পথে প্রণাম করে নিন তারান্দা মাতা টেম্পলে। করচম ড্যামকে বাম দিকে রেখে সাংলার উপর দিয়ে চলে আসুন চিতকুলে। আপনি এই চিতকুলেও আজকে নাইট স্টে করতে পারেন বা চিতকুল ঘুরে সাংলাতে গিয়েও নাইট স্টে করতে পারেন। সাংলাতে থাকার অপশন অনেক বেশি এবং প্রাইস অনেকটাই কম হয় চিতকুলের তুলনায়। আমি রাত্রিবাস করেছিলাম চিতকুলে, বাঁশপা নদীর তীরে অবস্থিত একটি দারুণ সুন্দর কটেজে। ইন্ডিয়া ও তিব্বত সীমান্তে প্রায় 11,300 ফুট উচ্চতায় অবস্থিত এই চিতকুল হলো ভারতবর্ষের শেষ গ্রাম। আপনি কিছুটা দূরে গাড়িতে করে ঘুরে আসতে পারেন ইন্ডিয়া তিব্বত বর্ডারের ITBPর নাগাস্তি পোস্ট অব্দি। এখান থেকে তিব্বত সীমান্ত আরো প্রায় 40 কিলোমিটার দূরে। টুরিস্টদের এই পর্যন্তই অ্যালাউ করে। বিকেলে পায়ে হেঁটে আপনি গ্রামটাও ঘুরে নিতে পারেন, বেশ ভাল লাগবে। এবং গ্রামের ভেতরেই রয়েছে দারুণ সুন্দর কাঠের কারুকার্যে ভরা প্রায় 500 বছর পুরানো মাথি দেবীর টেম্পল। ডিনার সেরে আমরা ওই দিনের জন্য চিতকুলেই রাত্রিবাস করেছিলাম। আপনি চাইলে স্যাংলাও ফিরে আসতে পারেন। আজ আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজ আমরা যাব চিতকুল থেকে সাংলার ওপর দিয়ে কলপাতে। দূরত্ব প্রায় 74 কিলোমিটার। সমস্ত কিছু ঘুরে যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টার মতো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কল্পার উদ্দেশ্যে। 4 ঘন্টা লাগবে বলে দেরিতে বেরোবেন না। কল্পা পৌঁছে আবার কল্পার সাইট সিন করতে হবে। আপেল বাগান দেখতে দেখতে রাকসাম ভিলেজের ওপর দিয়ে পৌঁছে যান সাংলা। দেখে নিন পাহাড়ের মাথায় অবস্থিত কামরু ফোর্ট। ফোর্টে যাওয়ার মাঝে পড়বে 15th সেঞ্চুরিতে তৈরি বদ্রীনাথজির টেম্পল। অনেক সিঁড়ি পেরিয়ে আপনাকে উঠতে হবে কিন্তু ফোর্টে। যদি আপনি হাঁটতে পারেন তবেই যাবেন।
না হলে না যাওয়াই ভালো। ফোর্টের ভেতরে প্রবেশ করতে গেলে হিমাচলের ট্র্যাডিশনাল টুপি এবং কোমরে একটি দড়ির মতো বেল্ট পরতে হবে। ভেতরে একটি কামাখ্যা দেবীর মন্দির দেখতে পাবেন। মন্দিরের ঠিক পাশেই অবস্থিত 7 তলা বিশিষ্ট কালো কালারের কামরু ফোর্ট। এখান থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ফোর্ট ঘুরে আবার গাড়িতে চেপে রওনা দিলাম। আবারও একই রাস্তার উপর দিয়ে এসে উপস্থিত হলাম কারচামে, যেখানে সতলুজ এবং বাঁশপা নদী এসে মিলিত হয়েছে। এখানে 3টি রাস্তা 3 দিক থেকে এসেও মিলিত হয়েছে। একটি সিমলার দিক থেকে আসছে। কাল যে রাস্তার উপর দিয়ে এসে আমরা চিতকুল গেছিলাম, এই কারসাম থেকেই আবার ভাগ হয়ে যাচ্ছে কলপার রাস্তা। রাস্তায় কোনো একটি ধাবাতে লাঞ্চ সেরে রেকংপিওর ওপর দিয়ে দুপুর পৌঁছে যান কলপা। কলপার হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন কলপার লোকাল সাইট সিন করতে। ওয়েদার ভালো থাকলে আপনি এখান থেকেই দেখতে পেয়ে যাবেন পঞ্চকৈলাসের একটি কিন্নর কৈলাস। গাড়িতে চেপে রওনা দেওয়ার কিছুটা পরেই রাস্তার বাম দিকে পড়বে কলপার সুসাইড পয়েন্ট। একদম রাস্তার পার বরাবর লম্বা খাদ নিচের দিকে নেমে গেছে এখানে। তারপর পায়ে হেঁটে ঘুরে নিন কলপার রোগী ভিলেজ, যেই গ্রামে আছে কাঠের কারুকার্যে ভরা রোগী মাতার মন্দির। তারপর চলে আসুন কলপার চিনি গ্রাম ঘুরে দেখে নিতে। এই কলপার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর, যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে। চিনি গ্রামে আপনি দেখে নিতে পারেন কলপা মনেস্ট্রি, চণ্ডিকা দেবী টেম্পল, আরো অনেক কিছু। ওই দিন রাত্রিরে ডিনার সেরে কলপার হোটেলে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 4র্থ দিন। সকাল সকাল স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন নাকো এবং গিউ ঘুরে হুরলিং এর উদ্দেশ্যে। আজ নাইট স্টে হবে আমাদের হুরলিং এ। সমস্ত কিছু ঘুরে যেতে সময় লাগবে 8 ঘন্টার মতো। এই কলপার উচ্চতা ছিল প্রায় 9700 ফিটের মতো। এরপর থেকে আরো হাই অল্টিটিউডে আমরা ট্রাভেল করব এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা লাদাখের মতো চেঞ্জ হয়ে যাবে। হিমাচল প্রদেশের বিভিন্ন ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামের ওপর দিয়ে দারুণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল। প্রথমে এসে উপস্থিত হলাম খাপ সঙ্গম বীচ। এখানে কুঞ্জুম পাস থেকে বয়ে আসা স্পিতি নদী এবং তিব্বতের মানস সরোবর থেকে বয়ে আসা শতদ্রু নদী মিলিত হয়েছে। তারপর স্পিতি নদীকে বাম দিকে রেখে আমরা রওনা দিলাম নাকো গ্রামের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,900 ফিট উচ্চতায় অবস্থিত স্পিতি ভ্যালির বেশ বড় একটি গ্রাম এই নাকো গ্রাম। এখানে রয়েছে অনেক পুরনো নাকো মনেস্ট্রি। 1100 শতকে লোচেন লিংচেং জংপো এই মনেস্ট্রিটির প্রতিষ্ঠান করেন। মনেস্ট্রির ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। তারপর নাকো গ্রামটি পায়ে হেঁটে ঘুরে দেখে নিন। এখানে মাত্র 150টি বাড়ি আছে। তারপর দেখে নিন নাকোর বিখ্যাত সবুজে মোড়া নাকো লেক। এই জায়গাটা এতটাই শান্ত, মনে হবে যেন চুপ করে ঘন্টার পর ঘন্টা লেকের ধারে বসে থাকি। আকাশের গাঢ় নীল রং যখন লেকে এসে পড়ে দারুণ সুন্দর দেখতে লাগে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিভিন্ন পাহাড়ি গ্রামকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম গিউ গ্রামে। এই গিউ গ্রামে যাওয়ার পথে আপনি অনেক সবুজের ছোঁয়া পাবেন, দেখে চোখ জুড়িয়ে যাবে। এই গ্রামের পাশেই রয়েছে চায়না বর্ডার এবং মনেস্ট্রির ভেতরে রয়েছে 500 বছরেরও পুরানো অতি প্রাচীন সংঘ তেনজিং এর মমি, যেটি ভূমিকম্পের ফলে খুঁজে পাওয়া গেছিল 1975 সালে। এই মমির এখনো পর্যন্ত চামড়া, দাঁত, নখ সমস্ত কিছুই অক্ষত অবস্থায় আছে। সেই জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে ভিড় করেন। গিউ গ্রাম ঘুরে আমরা একই রাস্তার ওপর দিয়ে আবার ফিরে এলাম হুরলিং এ। আজকে রাত্রিবাস করব আমরা এই হুরলিং এই। আপনি চাইলে 20 কিলোমিটার দূরে টাবোতে গিয়েও নাইট স্টে করতে পারেন। রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 5ম দিন। আজ আমরা হুরলিং থেকে রওনা দেব কাজার উদ্দেশ্যে। দূরত্ব মাত্র 87 কিলোমিটার। তবে সবকিছু ঘুরে যেতে সময় লাগবে 7 ঘন্টার মতো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কাজার উদ্দেশ্যে। লাদাখের মতো ল্যান্ডস্কেপ ভিউ দেখতে দেখতে পৌঁছে যান টাবোতে। আপনি চাইলে এই টাবোতেও রাত্রিবাস করতে পারেন। এখানে অনেক থাকার জায়গা আছে। এই টাবোর উচ্চতা 10,760 ফিট। টাবোতে দূর থেকে দেখে নিতে পারেন টাবো কেভস। প্রায় 1000 বছর আগে বৌদ্ধ ভিক্ষুকরা এই সব গুহায় ধ্যান এবং বসবাস করতেন। তারপর দেখে নিন বহু প্রাচীন টাবো মনেস্ট্রি।
এটি প্রাচীনতম বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 996 খ্রিস্টাব্দে। এখানে 9টি মন্দির এবং 23টি চটেন রয়েছে। মনেস্ট্রিটি পাথরের তৈরি, তার উপর মাটির প্রলেপ দেওয়া, এবং ওল্ড মনেস্ট্রির পাশেই নির্মাণ করা হয়েছে নিউ মনেস্ট্রি। টাবো ঘুরে টাবো থেকে রওনা দিন কাজার উদ্দেশ্যে। টাবো থেকে 31 কিলোমিটার দূরে রাস্তার মাঝে পড়বে ধনকার মনেস্ট্রি। আর এই মাঝে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর, যা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। ধনকার মনেস্ট্রি অবস্থিত পাহাড়ের একদম উপরে। মনেস্ট্রিতে যাওয়ার রাস্তাটা কিছুটা জুলুকের জিগজ্যাগ রোডের মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,774 ফিট উচ্চতায় অবস্থিত এবং 12 সেঞ্চুরিতে নির্মিত বৌদ্ধদের 5টি মেন মনেস্ট্রির মধ্যে অন্যতম এই ধনকার মনেস্ট্রি। ভেতরটা ভালোভাবে ঘুরে আবার রওনা দিন কাজার উদ্দেশ্যে। রাস্তার বাম দিকে পড়বে পিন ভ্যালি যাওয়ার রাস্তা। আপনি দুপুর পৌঁছে যাবেন কাজাতে। কাজার হোটেলে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন লাংজা, হিক্কিম এবং কমিক ঘুরে দেখার জন্য। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সামনে হালকা সবুজে মোড়া পাহাড় আর দূরের পাহাড়ে সাদা তুষারাবৃত বরফ দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। প্রথমেই চলে আসুন প্রায় 14,500 ফিট উচ্চতায় অবস্থিত লাংজাতে। এখানে দেখে নিন প্রায় 35 ফুট হাইট বিশিষ্ট 1000 বছরেরও আগে নির্মিত লাংজা বুদ্ধা স্ট্যাচু। তারপর চলে আসুন 15,050 ফিট উচ্চতায় অবস্থিত কমিক ভিলেজে। এই কমিক হলো হাইয়েস্ট মোটরেবল ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। তাছাড়াও এখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট এবং 500 বছরেরও পুরনো একটি মনেস্ট্রি। তারপরে চলে যান প্রায় 14,400 ফিট উচ্চতায় অবস্থিত হিকিম ভিলেজে, যেখানে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এখান থেকে আপনি বাড়ির জন্য কিছু ফ্রিজ ম্যাগনেটও কিনে নিয়ে যেতে পারেন, বা এখান থেকে আপনি আপনার বাড়ির লোক বা প্রিয়জনকে পোস্ট অফিসের মাধ্যমে চিঠিও পাঠাতে পারেন ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস থেকে। ওই দিন সন্ধ্যায় কাজার হোটেলে ফিরে এসে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 6ষ্ঠ দিন। আজ আমরা যাব কাজা থেকে লোসারের উদ্দেশ্যে। দূরত্ব পড়বে 59 কিলোমিটার। সবকিছু ঘুরে যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। আপনি চাইলে লোসারে না রাত্রিবাস করে লোসার থেকে 37 কিলোমিটার দূরে চন্দ্রতাল লেকের সামনে টেন্টেও রাত্রিবাস করতে পারেন। তবে সেই ক্ষেত্রে টেন্টের ফেসিলিটি অনেক কম পাবেন। লোসারে হোটেলের তুলনায় টেন্টের প্রাইসও অনেকটা হাই হবে এবং রাত্রিরে বেশ ভালো ঠান্ডা লাগবে। কিন্তু ব্রেকফাস্ট ও স্নান সেরে বেরিয়ে পড়ুন লোসারের উদ্দেশ্যে। কাজা থেকে রওনা দেওয়া 14 কিলোমিটার পরে পড়বে কি ভিলেজ, যেখানে রয়েছে এই স্পিতি ভ্যালির সব থেকে বৃহত্তম এবং আকর্ষণীয় বৌদ্ধ মঠ বা মনেস্ট্রি। স্পিতি নদীর তীরে পাহাড়ের চূড়ায় 13,668 ফিট উচ্চতায় অবস্থিত এই কি মনেস্ট্রি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 11 শতকে। স্পিতি ভ্যালি দিয়ে সার্চ করলে এই কি মনেস্ট্রির ছবি আপনি সমস্ত জায়গায় দেখতে পাবেন। এটা সব থেকে সুন্দর দেখতে মনেস্ট্রি এই স্পিতি ভ্যালির। কি মনেস্ট্রি ঘোরার পর আমরা আবার রওনা দিলাম। তারপর এসে পৌঁছালাম কিব্বর ভিলেজে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,010 ফিট উচ্চতায় স্পিতি উপত্যকায় এই কিব্বর ভিলেজ অবস্থিত। এই গ্রামে একই রকম দেখতে 77টি মাত্র বাড়ি রয়েছে। যেহেতু স্পিতি উপত্যকার এইসব গ্রামগুলিতে বৌদ্ধ ধর্মের মানুষজন বসবাস করেন, সেই জন্য সমস্ত গ্রামেই প্রায় আপনি মনেস্ট্রি দেখতে পাবেন। লাদাখের মতো ল্যান্ডস্কেপ ভিউ দেখতে দেখতে আপনার গাড়ি এগিয়ে চলবে। দূর থেকে আপনি দেখতে পাবেন চিচাম ভিলেজ। কিছুটা পথ অতিক্রম করার পর পড়বে 13,596 ফিট উচ্চতায় অবস্থিত এশিয়ার সব থেকে উচ্চতম বীচ চিচাম বীচ। এই ব্রিজটি সাম্বা নালার উপরে অবস্থিত, প্রায় 114 মিটার লম্বা এবং সেতুটি মাটি থেকে প্রায় 120 মিটার উঁচুতে অবস্থিত। কিব্বর এবং লোসার ভিলেজের মধ্যে যোগাযোগ স্থাপন করে এই ব্রিজ। এখান থেকে প্রায় 39 কিলোমিটার দূরে অবস্থিত লোসার ভিলেজ। মাঝে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। এই স্পিতি উপত্যকায় দেখা মিলবে অসংখ্য ওয়াটারফলসের। কোথাও কোথাও আবার সেই ওয়াটারফলসের জলগুলো রাস্তার উপর দিয়েই বয়ে চলবে। তারপর বিকেল বিকেল পৌঁছে যাবেন আপনি প্রায় 13,400 ফিট উচ্চতায় অবস্থিত লোসার ভিলেজে। এটি স্পিতি উপত্যকার সব থেকে শীতলতম গ্রামও বটে।
আজকের রাত্রিবাস হবে আমাদের এখানেই। আপনি চাইলে এখান থেকে প্রায় 37 কিলোমিটার দূরে চন্দ্রতাল লেকের সামনে টেন্টে রাত্রিবাস করতে পারেন। আর এর মাঝে 37 কিলোমিটারের মধ্যে আপনি কোনো গ্রাম বা হোমস্টেও কিন্তু পাবেন না সেইরকম ভাবে। এই লোসারেই আজ তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 7ম দিন। আজ ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে যাব। লোসার থেকে চন্দ্রতাল ঘুরে মানালির দূরত্ব 149 কিলোমিটার। সবকিছু ঘুরে যেতে সময় লাগবে 10 থেকে 11 ঘন্টার মতো। এতটা টাইম লাগবে তার কারণ প্রায় 14,000 ফিট অ্যাভাবে চন্দ্রতাল লেকের কাছে আপনাকে 2-4 কিলোমিটার ট্রেক করে যেতে এবং আসতে হবে। ভোর 5:30 থেকে 6টার মধ্যে বেরিয়ে পড়ুন লোসার থেকে। এই লোসারের পর থেকেই আপনার ফোনে কিন্তু আর নেটওয়ার্ক পাবেন না। চন্দ্রতাল যাওয়ার জন্য আপনার এবং আপনার গাড়ির এই লোসারেই এন্ট্রি করাতে হবে। এই স্পিতি ভ্যালি ট্যুরে অনেক জায়গাতেই আপনাদের এন্ট্রি করাতে হবে, সেটা কিন্তু আপনার গাড়ির ড্রাইভারই করে দেবে। লোসারের পর থেকে রাস্তাও কিন্তু অনেকটা খারাপ। তারপর আপনি পৌঁছে যাবেন 14,931 ফুট উচ্চতায় অবস্থিত এই স্পিতি ভ্যালি ট্যুরের প্রথম পাস কুঞ্জুম পাস বা কুঞ্জুম টপে। এখানে আপনি দেখতে পাবেন কুঞ্জুম মাতা মন্দির এবং কুঞ্জুমলা ওয়ার মেমোরিয়াল। কুঞ্জুম পাসের পরে রাস্তা ডান দিকে চলে যাচ্ছে চন্দ্রতাল এবং সোজা চলে যাচ্ছে মানালির উদ্দেশ্যে। এই রাস্তা শীতকালে 6 মাস বরফে জমা থাকে, তাই এই রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে সারা বছর। চন্দ্রতাল লেকের অনেক আগে থেকেই টেন্টের দেখা মিলবে। আপনি যদি চন্দ্রতাল লেকের কাছে রাত্রিবাস করেন, একদম লেকের পাশে কোনো টেন্ট দেখতে পাবেন না। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে সমস্ত টেন্টগুলি রয়েছে। এখানে কোনো ফোনের নেটওয়ার্ক তো নেই, তার সাথে ইলেকট্রিকও কিন্তু পাবেন না। তবে টেন্টে থাকলে কিছুটা সময়ের জন্য জেনারেটরের ব্যবস্থা পেয়ে যাবেন। গাড়ি যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চন্দ্রতাল লেক। এই পথটি হেঁটেই আপনাকে পাড়ি দিতে হবে। 14,000 অ্যাবাভ ফিটে আপনাকে হাঁটতে হবে। অবশ্যই এই পথটি ধীরে ধীরে হাঁটবেন। যদি আপনার শ্বাসকষ্ট থাকে তাহলে না যাওয়াই ভালো। সতর্কতার জন্য আপনি কর্পূর, ডার্ক চকলেট, ভুট্টা নিয়ে যেতে পারেন। আর প্রতিদিন জল একটু বেশি বেশি খাবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। চন্দ্রতাল লেক থেকে উৎপত্তি হওয়া চন্দা নদীর পাশ দিয়ে হেঁটে আপনি পৌঁছে যাবেন প্রায় 14,100 ফিট উচ্চতায় অবস্থিত হিমাচলের সব থেকে সুন্দরতম লেক চন্দ্রতাল লেকে। চোখ জুড়িয়ে দেওয়ার মতো এই চন্দ্রতাল লেক, ঘন্টার পর ঘন্টা এখানে বসে আপনি কাটিয়ে দিতে পারবেন। লেকটি দেখতে অর্ধচন্দ্রাকার হওয়ায় লেকের নাম হয়েছে চন্দ্রতাল লেক। দিনের বিভিন্ন সময় এই লেকের রঙও আপনি বিভিন্ন রকম দেখতে পাবেন। কিছুক্ষণ সময় কাটিয়ে হেঁটে চলে আসুন গাড়িতে, আবার রওনা দিন মানালির উদ্দেশ্যে। চন্দ্রতাল লেক থেকে 15 কিলোমিটার দূরে বাটালে পাবেন চাচা চাচির বিখ্যাত ধাবা, যেখানে আপনি কিছু খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন। তারপর দারুণ সুন্দর ভিউ কিন্তু অত্যন্ত খারাপ রাস্তার ওপর দিয়ে আপনার পথ চলা শুরু হবে। ভাগ্য ভালো থাকলে রাস্তার ধারে বরফেরও দেখা মিলতে পারে। রাস্তার মাঝে একটা দুটো জায়গায় টেন্ট, একটা দুটো দোকান দেখতে পাবেন। তাছাড়া পুরো রাস্তায় কিন্তু ফাঁকা। গ্রাম্পু পৌঁছে আপনার ফোনে নেটওয়ার্ক আসবে এবং আপনি লে মানালি হাইওয়েতে উঠবেন। এখান থেকে মানালি পৌঁছানোর দুটি অপশন আছে, একটি রোতাং পাস হয়ে আরেকটি অটল টানেল দিয়ে। আপনি যদি তাড়াতাড়ি মানালি যেতে চান অবশ্যই অটল টানেল দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর রোতাং পাস ঘোরার ইচ্ছে হলে রোতাং পাস দিয়েও ফিরতে পারেন। বিকেল বিকেল মানালি ফিরে একটু রেস্ট নিয়ে নিন। সন্ধ্যায় পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন মানালি মল রোড। মানালিতে সুন্দর একটা ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 8ম দিন। আজ মানালি থেকে আমরা রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আজ বাড়ি ফেরার পালা। দূরত্ব পড়বে 277 কিলোমিটার। সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। একটু দেরি করে ঘুম থেকে উঠে 10টা-11টা নাগাদ রওনা দিতে পারেন চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আপনি যদি মানালির কিছু সাইট সিন সেরে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আপনি অনেক রকম ভাবে বাড়ি ফিরতে পারেন, চণ্ডীগড় থেকে ট্রেন ধরে বা আম্বালা থেকে ট্রেন ধরে, তাছাড়া চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে, কিংবা মানালি থেকে রাতের ভলভো বাস ধরে দিল্লি পৌঁছে দিল্লি থেকে আবার ট্রেন বা ফ্লাইট ধরে বাড়ি পৌঁছাতে পারেন।
বেশিরভাগ টুরিস্টই কিন্তু কালকা বা চণ্ডীগড় থেকে নেতাজি এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এইভাবেই আপনি আপনার স্পিতি ভ্যালির দারুণ সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে পৌঁছে যেতে পারেন আপনার বাড়িতে। এইবার আসি আপনাদের কত খরচ পড়তে পারে। যদি অফ টাইমে যান তাহলে ডিনার এবং ব্রেকফাস্ট দিয়ে এক এক জায়গায় অ্যাভারেজ রুম ভাড়া পেয়ে যাবেন দুজনের জন্য 3000 টাকা করে, মানে এক একজনের পড়বে 1500 টাকা করে। সেটাই যদি সিজন টাইম মানে দুর্গাপূজার সময় যান সেই ক্ষেত্রে এক একজনের পড়ে যাবে ডিনার এবং ব্রেকফাস্ট দিয়ে প্রায় 1800 টাকার মতো। ছোট গাড়ি এই রাস্তায় কাজা অবধি লাস্ট যায়, সেই জন্য আপনাকে বড় গাড়ি নিতে হবে। চেষ্টা করবেন আপনাদের গ্রুপে যেন মিনিমাম 4 জন থাকে। 6 জন থাকলে সব থেকে কম খরচে ভালোভাবে ঘুরতে পারবেন। আর্টিকা গাড়ি পার ডে নেবে প্রায় 4500 টাকা করে এবং ইনোভা গাড়ি পার ডে নেবে প্রায় 5000 টাকা করে। এই খরচের হিসাবে যদি আপনাদের গ্রুপে 2 জন থাকেন তাহলে এক একজনের মাথা পিছু খরচ পড়বে প্রায় 28500 টাকা করে। যদি আপনাদের গ্রুপে 4 জন থাকেন সেই ক্ষেত্রে এক একজনের মাথা পিছু খরচ পড়বে প্রায় 19500 টাকা করে। আর যদি আপনাদের গ্রুপে 6 জন থাকেন সেই ক্ষেত্রে এক একজনের মাথা পিছু খরচ পড়বে প্রায় 16500 টাকা করে। তাছাড়াও আরো এক্সট্রা প্রত্যেক দিনের লাঞ্চ, জলের বোতল, ট্রেনের টিকিট, এই খরচগুলো অ্যাড করলে আরো এক একজনের 3500 টাকা করে বেড়ে যাবে। আরো ডিটেলসে খরচ জানতে আপনি যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের সাথে। আপনার হাতে যদি 7 নাইট 8 ডেজের এত দিনের ছুটি না থাকে তাহলে আপনি চন্দ্রতাল এবং মানালি বাদ দিয়ে 5 রাত্রি 6 দিনেও এই ট্যুরটি সারতে পারেন। সেক্ষেত্রে ট্যুর প্ল্যান এটা হবে। 7 রাত্রি 8 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি শর্টে একবার দেখে নিন। স্পিতি ভ্যালি ঘোরার আদর্শ সময় হলো মে মাসের লাস্টের দিক থেকে অক্টোবর মাসের মিডিল অবধি। মাঝে জুলাই মাসটা বর্ষার কারণে অ্যাভয়েড করাই ভালো। তবে আপনি উইন্টার স্পিতির মজা নিতে জানুয়ারি ফেব্রুয়ারি বাদে যে কোনো সময় কাজা অবধি যেতে পারেন। আশা করি স্পিতি ভ্যালির সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।